নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে অনেকেই আগ্রহী, কিন্তু লগ্নির আগে পুরোটা জানা দরকার। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো 10টা পয়েন্ট বা 10টা জরুরি তথ্য, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে আপনার অবশ্যই জেনে নেওয়া দরকার। প্রথম পয়েন্ট, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু আসলে একটা ট্রাস্ট। এই ট্রাস্টে কি হয় যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় তাদের কাছ থেকে টাকা তোলা হয়, কিন্তু এই যে টাকার ওনারশিপ, সেই ওনারশিপ এবং মিউচুয়াল ফান্ডের যে প্রফিট, সেই দুটোই কিন্তু মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডার যারা তারাই পায়। তাহলে এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি রোলটা কি? তারা শুধুমাত্র আপনার এই টাকাটাকে ম্যানেজ করে এবং তার বিনিময়ে তারা ফি পায়, যেটাকে আমরা এক্সপেন্স রেশিও বলে থাকি। আর এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু একটা মাল্টি লেয়ার সিকিউরিটি স্তর আছে। সেই স্তরেতে আপনার স্পন্সর আছে, এএমসি আছে, ট্রাস্টি কোম্পানি আছে, আরটিএ এজেন্ট আছে, কাস্টোডিয়ান আছে। সবাই মিলে কিন্তু একটা ভালো মাল্টিলেয়ার সুরক্ষা বলয় তৈরি করছে। সেই কারণের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডেতে আপনার টাকা উধাও হয়ে যাবে না। বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে যেরকম ঘটনা ঘটে থাকে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 নম্বর, মিউচুয়াল ফান্ডেতে কিন্তু অনেকগুলো টাইপ আছে। মেন প্রধান যে ভাগগুলো, সেইগুলো হচ্ছে ইকুইটি ফান্ড, যেটা কিনা শেয়ারেতে বা কোম্পানির স্টকেতে ইনভেস্ট করে। ডেট ফান্ড, যেখানে কিনা বন্ড, তারপরে আপনার সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, এরকম ফিক্সড রিটার্ন কিছু ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করে। এরপরে আছে হাইব্রিড ফান্ড, যারা কিনা ইকুইটি আর ডেট এই দুটো মিলিয়ে ইনভেস্ট করে। এরপরে আসছে মাল্টি অ্যাসেট ফান্ড, যেখানে ইকুইটি ডেট ছাড়াও সোনা, REIT এরকম বিভিন্ন ধরনের অ্যাসেটে ইনভেস্ট করে। মানে মাল্টি অ্যাসেট এই জন্যই বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 10% ডেট, ইকুইটি এবং সোনাতে ইনভেস্ট হবে এই মাল্টি অ্যাসেট ফান্ডেতে। আর কিছু থাকে সলিউশন ওরিয়েন্টেড ফান্ড, যেমন ধরুন রিটায়ারমেন্ট ফান্ড, চিলড্রেন্স ফান্ড, এইগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি। এইগুলো হচ্ছে আপনার সলিউশন ওরিয়েন্টেড। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে মিউচুয়াল ফান্ড স্কিমেতে কত টাকা বিনিয়োগ করতে হয়। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দুটো অপশান আছে। একটাকে বলা হয় লামসাম অপশান, আর একটাকে বলা হয় SIP অপশান। লামসাম অপশানে কি হয় যে এককালীন কিছু টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন। তো এই লামসাম ইনভেস্টমেন্ট আপনার কোনো লিমিট নেই, যে কোনো টাকা আপনি লামসাম ইনভেস্ট করতে পারেন। তবে যখন মার্কেট বা বাজার ডাউন থাকে তখনই লামসাম ইনভেস্ট করা ভালো। আর একটা অপশান আছে, সেটাকে বলা হয় SIP অপশান। এটাই বেস্ট, কারণ এখানে কি হয় যে আপনি প্রতি মাসে কিছু কিছু টাকা ওই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন। এক্ষেত্রে কি হবে, আপনার মার্কেট উঠুক বা পড়ুক, আপনার যে বাইং কস্ট সেটা অ্যাভারেজ আউট হয়ে যায়। SIP তো বর্তমান সময়েতে 100 টাকা দিয়েও শুরু করা যায়, 500, 1000, আপনি যে কোনো অ্যামাউন্টের SIP প্রতি মাসে করতে পারেন। এরপরের যে প্রশ্নটা, সেটা অনেকেই জানতে চান এবং খুব গুরুত্বপূর্ণ, যে মিউচুয়াল ফান্ডে কীরকম রিটার্ন পাওয়া যায়। দেখুন, মিউচুয়াল ফান্ডে কেমন রিটার্ন পাবেন সেটা কিন্তু কোনোটাই গ্যারান্টেড নয়, আগে থেকে বলা সম্ভব নয়। মিউচুয়াল ফান্ডে কোন ক্যাটাগরির ফান্ডেতে আপনি ইনভেস্ট করছেন সেটা জানা জরুরি। আর জানা জরুরি যে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। তবে হিস্টোরিক্যালি দেখা যায়, যদি আপনি ইকুইটি মার্কেটেতে ইনভেস্ট করেন এবং লং টার্মে ইনভেস্ট করতে পারেন, তাহলে 12 থেকে 16% পর্যন্ত রিটার্ন পাওয়া গেছে। তবে এক্ষেত্রে বলে রাখি যে এই রিটার্নগুলো সবই, আমি যেটা বলছি, এগুলো কোনোটাই গ্যারান্টেড নয়। হিস্টোরিক্যালি এরকম রিটার্ন পাওয়া গেছে, কোনোটাই ফিক্সড নয়। ডেট ফান্ড অপেক্ষাকৃত কম রিস্ক এখানেতে, তার মানে এখানে একদমই রিস্ক নেই সেটাও না, এখানেতে কিন্তু আবার রিটার্নটাও কম পাওয়া যায়, 6 থেকে 8% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। আর হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে, যেখানে কিনা ডেট আর ইকুইটির মিশ্রণ আছে, সেক্ষেত্রে আপনার 10 থেকে 12% পর্যন্ত রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে। তবে এগুলো সবই এক্সপেকটেশন, কোনোটাই গ্যারান্টেড নয়। এরপরে যে প্রশ্নটা আসে যে মিউচুয়াল ফান্ডে আমি কখন টাকা জমা করতে পারি বা কখন টাকা তুলতে পারি। দেখুন, অধিকাংশ মিউচুয়াল ফান্ডের স্কিমই হচ্ছে ওপেন এন্ডেড স্কিম। সেই কারণের জন্য আপনি ইনভেস্ট করতে চাইলেও যখন খুশি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, আর ঠিক তেমনিভাবে টাকাও যখন খুশি তুলে নিতে পারেন। তবে টাকা তোলার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেক্ষেত্রে এটা নজর রাখতে হবে যে এক্সিট লোড বলে একটা ব্যাপার থাকে। জেনারেলি কি হয় যে আপনি টাকা জমা করার পর একটা মিনিমাম সময় টাকাটা হোল্ড করে রাখতে হয়। তার আগে যদি আপনি টাকা তুলতে চান, তুলতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে এক্সিট লোড বা একটা মিনিমাম পেনাল্টি দিতে হবে। সেটা কিন্তু ফান্ড টু ফান্ড ভ্যারি করে।
ডেট ফান্ড যেমন ধরুন লিকুইড টাইপের ফান্ড হলে 7 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হয়। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে এই এক্সিট লোডের পিরিয়ডটা বেশি হয়, সেটা আপনাকে দেখে নিতে হবে আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন যে কতদিন পর টাকা তুললে আর সেখানে আপনাকে এক্সিট লোড দিতে হবে না, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এরপরে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনএভি। বারবার এই কথাটা শুনে থাকবেন যে মিউচুয়াল ফান্ডের এনএভি কমছে বাড়ছে। এনএভির পুরো নাম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। টোটাল যে মিউচুয়াল ফান্ডটা আছে সেই মিউচুয়াল ফান্ডের আন্ডারে টোটাল যে অ্যাসেটগুলো আছে তার যে ভ্যালু আর মিউচুয়াল ফান্ডের যতগুলো ইউনিট আছে সেই টোটাল ভ্যালুকে ইউনিট দিয়ে ভাগ করলে একটা ইউনিটের প্রাইস আসে, সেটাকেই বলা হয় নেট অ্যাসেট ভ্যালু। এবার যখন আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন তখন তো ইউনিট হিসাবেই কিনবেন, তখন ওই একটা ইউনিটের যে দাম হবে সেটাকেই বলা হয় এনএভি। আবার যখন আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন তখন ওই একটা ইউনিট হিসাবেই তো বিক্রি করবেন, সেটাকেও বলা হয় এনএভি। মানে এনএভি যেটা আছে সেই দামেতে কেনা অথবা বিক্রি হয়। যেমন ধরুন আমি যদি বলি যে এসবিআই ব্লু চিপ ফান্ডের আজকে এনএভি 100 রুপিস, তার মানে এটাই যে একটা ইউনিট যদি আমি কিনতে চাই তার ওই একটা ইউনিটের দাম হচ্ছে 100 টাকা। মানে 100 টাকা দিলে আপনি একটা ইউনিট কিনতে পারবেন। উল্টোটাও ঠিক, যদি আপনি ইউনিট বিক্রি করতে চান তাহলে একটা ইউনিট বিক্রি করলে 100 টাকা পাবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও জানা খুব জরুরি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কি? আপনাকে আমি বলেইছিলাম যে মিউচুয়াল ফান্ডের যে টাকা সেগুলো সবই বিনিয়োগকারীদের টাকা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে আছে তার টাকা নয় কিন্তু। তাহলে সেই কাজগুলো করছে কেন? তার লাভ কি? তার লাভ হচ্ছে এক্সপেন্স রেশিও। তার ডে টু ডে কাজ করার জন্য তার ফান্ড ম্যানেজারকে টাকা দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে খরচা আছে তার জন্য টাকা লাগবে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য খরচা লাগবে। এই সমস্ত খরচার জন্য তার যে টাকাটা সেটা ওই মিউচুয়াল ফান্ড থেকে এএমসি এক্সপেন্স রেশিও হিসাবে পায়। এবার ওই এক্সপেন্স রেশিওগুলো মিউচুয়াল ফান্ডের যেগুলো ডাইরেক্ট প্ল্যান তার ক্ষেত্রে কম হয়, কারণ এক্ষেত্রে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন চার্জটা লাগে না, কারণ আপনি ডাইরেক্ট কিনছেন। আর যদি আপনার রেগুলার প্ল্যান হয় তাহলে এক্সপেন্স রেশিওটা বেশি হয়। সুতরাং যদি সম্ভব হয় আপনি চেষ্টা করবেন ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করার, তাহলে আপনার এক্সপেন্স রেশিওটা কম দিতে হবে, মানে আপনার খরচটা কম হবে, তাহলে আপনার বেশি টাকা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট হবে। এরপরে জানতে হবে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন রুল, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন মিউচুয়াল ফান্ড থেকে যে লাভ হয় সেই লাভটাকে বলা হয় ক্যাপিটাল গেন। এই ক্যাপিটাল গেনকে 2 ভাগে ভাগ করা হয়। যদি আপনার গেন যেটা আছে আপনি যেদিন ইনভেস্ট করলেন তার 1 বছর বা তার কম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে সেটাকে আমি বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর যদি 1 বছরের বেশি সময় পরে মিউচুয়াল ফান্ড বিক্রি করে সেখান থেকে গেন পান সেটাকে আমি বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। এইবার আপনার এই গেনটা কোন ধরনের, শর্ট টার্ম ক্যাপিটাল গেন নাকি লং টার্ম ক্যাপিটাল গেন, তার উপর ডিপেন্ড করছে আপনার ট্যাক্সেশনটা কেমন হবে। যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেন তাহলে বলা হচ্ছে যে যদি আপনার 1 বছরের আগে বিক্রি করে দেন বা যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় সেক্ষেত্রে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। আর যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স হচ্ছে 12.5%। আবার তার মধ্যে 1,25,000 টাকা ছাড় আছে। আর যদি একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার এই গেনটা 1.25 লাখসের এই লিমিটটাকে ক্রস করে যায় তবেই কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। আর এরপরে আসি ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনের ব্যাপারেতে। দেখুন ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন রুলটা খুবই সহজ। এইখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য আলাদা করে কোনো নিয়ম নেই। যা গেন হলো শর্ট টার্মই হোক লং টার্মই হোক সেটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে অনেকেই জানতে চান এই ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যান ব্যাপারটা কি। দেখুন আপনি যে মিউচুয়াল ফান্ড কিনছেন না, এই মিউচুয়াল ফান্ড যদি আপনি এএমসির থেকে ডাইরেক্ট কেনেন, কিছু অ্যাপ আছে বা সেই এএমসির ওয়েবসাইট আছে সেখান থেকে যদি ডাইরেক্ট কেনেন তাহলে আপনি ডাইরেক্ট প্ল্যান কিনতে পারবেন। কিন্তু সেটাই যদি কোনো ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে কেনেন, কোনো ব্যাংকের থ্রু দিয়ে বা অন্য কোনো ফিনান্সিয়াল হাউসের থ্রু দিয়ে কেনেন তাহলে সেটা হয়ে যায় রেগুলার প্ল্যান। দেখা যায় যে ডাইরেক্ট প্ল্যানেতে আপনার এক্সপেন্স রেশিও কম আর রেগুলার প্ল্যানেতে এক্সপেন্স রেশিও বেশি। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, যে ব্যাংক বা ফিনান্সিয়াল হাউসের থ্রু দিয়ে কিনছেন তারা আসলে কিছু ডিস্ট্রিবিউশন চার্জ নিয়ে নেয় এএমসির থেকে, তাহলে সেই কারণের জন্য এক্সপেন্স রেশিওটাও বেশি হয়ে যায়। একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন এসবিআই লার্জ ক্যাপ ফান্ড, এইটাই যদি আপনি ডাইরেক্ট এসবিআই মিউচুয়াল ফান্ডের যে ওয়েবসাইট সেইখান থেকে ডাইরেক্ট কেনেন বা কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানেতে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কেনা যায় সেখান থেকে কেনেন তাহলে আপনার এক্সপেন্স রেশিও হবে 0.81%। সেই এসবিআই লার্জ ক্যাপ ফান্ডটাই যদি আপনি এসবিআই ব্যাংকের থেকে কেনেন
যেখানে ব্যাংক ওর ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করছে, বা অন্য কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে কেনেন, তাহলে সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও হবে 1.49%। সুতরাং বুঝতেই পারছেন যে রেগুলার প্ল্যানেতে আপনার এক্সপেন্স রেশিও বেশি হচ্ছে, সুতরাং আপনার রিটার্নটা কিন্তু এখানে একটুখানি কম হবে। আর একটা জিনিসও অনেকেই জানতে চান, সেটা হচ্ছে গ্রোথ অপশান ভার্সেস ডিভিডেন্ড অপশান। এই ব্যাপারটা কি? দেখুন, গ্রোথ অপশানে কি হয়, যে মিউচুয়াল ফান্ড থেকে যে লাভটা হচ্ছে, মানে মিউচুয়াল ফান্ড যেখানে ইনভেস্ট করে রেখেছে সেখানে বিভিন্ন স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করতে পারে, তো সেইখান থেকে আপনার লাভ হয়েছে, সেই লাভটাই আবার ফান্ডের মধ্যেই রেখে দেওয়া হলো। তাহলে কি হবে, আপনার যেহেতু লাভটা ফান্ডের মধ্যেই থেকে যাচ্ছে, ফান্ড হোল্ডার যারা আছে বা ইউনিট হোল্ডার যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে, আপনার এনএভিটা বাড়তে থাকবে। সেই কারণের জন্যই ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু আপনার গ্রোথ অপশানই বেস্ট। কারণ যে টাকাটা আপনি তুলে নিলেন না, ওই ফান্ডেতেই রেখে দিলেন, সেই টাকাটাই আবার যেহেতু ফান্ডেতে ইনভেস্ট হয়ে যাচ্ছে, তাহলে ইন ফিউচারে সেই টাকার উপরে কিন্তু কম্পাউন্ডিং এফেক্ট আপনি লক্ষ্য করতে পারবেন। আর ডিভিডেন্ড অপশান বা আইডিসিডব্লিউ অপশানে কি হয়, সেক্ষেত্রে প্রতি বছর ওই মিউচুয়াল ফান্ড থেকে যে লাভ হচ্ছে, লাভের একটা অংশ ইউনিট হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ডিভিডেন্ড হিসাবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এনএভি বাড়বে না, বরং যখন আপনি ওই টাকাটা দিয়ে দিলেন এনএভিটা কমে যাবে। যদি আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে সেখান থেকে রেগুলার ক্যাশ ফ্লো বা ইনকাম চান, তাহলে আপনি এই আইডিসিডব্লিউ বা ডিভিডেন্ড অপশানটাতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান বা আগামী 8-10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, এখান থেকে এখন কোনো টাকার দরকার নেই, তাহলে তো আমি বলবো গ্রোথ অপশানেতে ইনভেস্ট করুন।